হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখনও রেজাল্টের জন্য ওয়েট করছো, কিন্তু তোমরা ডিসাইড করেছো যে সায়েন্স নিয়ে পড়বে। সেই জন্যই তো এই ভিডিওটাকে ক্লিক করেছো। তো তোমরা যদি সায়েন্স নিয়ে পড়বে এটা ভেবে নিয়েছো, তো তোমাদেরকে কিন্তু এখন থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। তো তোমাদের জন্যই এই ভিডিও সিরিজটা আমি বানিয়েছি বাংলা ভাষায়। এই ভিডিও সিরিজে কি থাকবে সেটা একটু তোমাদেরকে বলে দেওয়া দরকার। এই ভিডিও সিরিজে আমি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে পুরোটা খুব ডিটেইলড কভার করব। থিওরি কনসেপ্ট খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমি কভার করব। তার সঙ্গে আমি বিভিন্ন এমসিকিউ সলভ করব, নিউমেরিক্যাল প্রবলেমস সলভ করব, এবং তোমাদের বোর্ড লেভেল তো খুব সুন্দরভাবে কভার হবেই, তার সঙ্গে সঙ্গে নিট লেভেলটাও অনেকটাই কভার হয়ে যাবে। আর কিছুটা জেই লেভেলটাও কিন্তু আমি টাচ করব, কিছু কিছু প্রবলেমস জেই লেভেলেরও হবে। তো আমরা ধীরে ধীরে করব, স্টেপ বাই স্টেপ, সহজ থেকে ডিফিকাল্টের দিকে যাব আমরা। তো তোমাদের ভালোই লাগবে আশা করছি এই সিরিজটা দেখতে। এবং আমরা চেষ্টা করব কখনো কখনো যে সায়েন্টিফিক টার্মসগুলো সেগুলো বাংলা বলার সাথে সাথে ইংরেজিটাও বলে দিতে চেষ্টা করব। তো আমি আশা করছি যে তোমাদের যাদের সমস্যা হতে পারে ফিজিক্সে, বা যাদের একটু মনে হচ্ছে যে হবে কি না, তারা যদি এই ভিডিওগুলো পরপর দেখতে থাকো তাহলে অনেকটাই তোমরা লাভবান হবে। তো তোমরা দেখো তোমরা কতটা লাভবান হচ্ছ, তোমরা নিজেরাই জাজ করবে। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, ফার্স্ট চ্যাপ্টার, পদার্থবিদ্যা কী বা ফিজিক্স কী। পদার্থবিদ্যা বা ফিজিক্স এই জিনিসটা কী, এটা আমরা প্রথমে একটু জেনে নিই মোটিভেশনের মতো। আমাদের যেহেতু এটা ফার্স্ট ক্লাস, ইন্ট্রোডাকশন ক্লাস, একটু আমাদের জানা দরকার যে পদার্থবিদ্যা বিষয়টা অ্যাকচুয়ালি কী। পদার্থবিদ্যা কী দেখো, এই যে নেচারে যাবতীয় ঘটনা ঘটছে, অনেক ঘটনা ঘটছে প্রকৃতিতে, যেমন জোয়ার ভাটা হচ্ছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরছে, পৃথিবীর চারিদিকে বিভিন্ন আর্টিফিশিয়াল স্যাটেলাইটস উপগ্রহগুলো ঘুরছে, জোয়ার ভাটা হচ্ছে, বিভিন্ন ধরনের আমরা ঘটনা দেখতে পাচ্ছি। আম গাছে আম পেকে যাওয়ার পর নিচের দিকে পড়ছে, উপরের দিকে উড়ে পালাচ্ছে না। এই সমস্ত ঘটনাগুলো দেখে যদিও আমাদের মনে হচ্ছে যে ডিফারেন্ট ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু সেম কজ, সেম কারণ দ্বারা প্রভাবিত হচ্ছে। শুধুমাত্র যদি আমরা নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন আর নিউটনস লজ অফ মোশন যদি আমরা জানি, মানে নিউটনের মহাকর্ষ সূত্র আর যদি আমরা নিউটনের গতিসূত্র, এইগুলো যদি জানি তাহলে এই সমস্ত ঘটনা যেগুলো বললাম সবকে আমরা এক্সপ্লেন করতে পারি। তাহলে ফিজিক্সে অ্যাকচুয়ালি করা হচ্ছে কি, ফিজিক্সে করা হয় কি, নেচারকে অবজার্ভ করা হয়, দেখা হয় নেচারকে দেখার মাধ্যমে বিভিন্ন ঘটনার মধ্যে কোনো ইন্টারনাল কানেকশান আছে কিনা, কমন কজ দ্বারা এই ঘটনাগুলো ঘটছে কিনা, অর্থাৎ কমন কোনো কারণ দ্বারা এই ঘটনাগুলো ঘটছে কিনা সেগুলোকে খুঁজে বার করা হয়। এবং এই যে কারণগুলো, কমন কজগুলো, এগুলোই হচ্ছে বিভিন্ন ফিজিক্সের লজ, এগুলোই ফিজিক্সের বিভিন্ন নিয়ম বা ফর্মুলা বা সূত্র, তাই না? এইগুলো আমরা ফিজিক্সে করি, যে আমরা নেচারের বিহাইন্ডে যে কজগুলো সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি। তো একটা এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই এক্সাম্পলটা কিন্তু আমার অরিজিনাল এক্সাম্পল নয় এবং অন্য কারো অরিজিনাল এক্সাম্পল নয়, যারা এই এক্সাম্পলটা বহু ইউটিউবার ব্যবহার করেছে আমার আগেও, আমিও ব্যবহার করব, কারণ এই যে এক্সাম্পলটা এটা খুবই ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, খুবই ফেমাস একটা এক্সাম্পল। এবং এই এক্সাম্পলটা দিয়েছেন বিজ্ঞানী রিচার্ড পি ফেইনম্যান, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী রিচার্ড পি ফেইনম্যান, নাম তো শোনাই হোগা। এই বিজ্ঞানী কিন্তু খুবই ফেমাস একজন বিজ্ঞানী, খুব ট্যালেন্টেড লোক ছিলেন। তিনি এই এক্সাম্পলটা দিয়েছেন। ধরো যে এই হচ্ছে একটা চেস বোর্ডে এরকম অনেকগুলো ঘর থাকে, সব ঘরগুলো আমি আঁকছি না, কয়েকটা ঘর আমি এঁকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এইখানে তুমি আছো আর এইখানে তোমার বন্ধু ভতু আছে, তাহলে তুমি আর তোমার বন্ধু ভতু দুজন মিলে তোমরা কি খেলছো? চেস খেলছো। তো এইখানে পাশে একজন বসে আছে অ্যাঞ্জেল প্রিয়া, ঠিক আছে? পাশে কে বসে আছে? অ্যাঞ্জেল প্রিয়া। তুমি আর তোমার বন্ধু ভতু দুজন মিলে তোমরা এই চেস বোর্ডটা খেলছো, অর্থাৎ দাবা খেলছো। তো দাবার গুটি, এই অ্যাঞ্জেল প্রিয়া কিন্তু দাবার কোনো নিয়ম জানে না। ও কি করছে? পাশে বসে তোমাদের খেলা দেখছে। এবার এই সামনের
যে সারি, এই সারিতে থাকে কি সৈন্য, সৈন্য থাকে। দেখা যাচ্ছে যে তুমি একটা সৈন্য সামনের দিকে চালালে এক ঘর। এটা দেখার পরে অ্যাঞ্জেল প্রিয়া ভাবছে মনে মনে, একটা নোটবুকে সে নোট করছে যে এই যে গুটিগুলো আছে, এই যে খেলার যে বোর্ড, এই বোর্ডে যে গুটিগুলো আছে সেগুলো এক ঘর সামনের দিকে যায়। তাহলে একটা লসে পেয়ে গেল, গুটিগুলো সামনের দিকে এক ঘর যায়। এই দিকেও দেখা গেল তোমার বন্ধু ভন্তু, সেও এক ঘর সামনের দিকে দিল। তাহলে এ বলবে যে হ্যাঁ হ্যাঁ আমি শিওর হলাম যে আমার লটা ঠিক আছে, গুটি এক ঘর সামনের দিকে যায়। এরপরে দেখা গেল ঘোড়া, ঘোড়া দেখা যাচ্ছে যে 1 2 সামনে যাচ্ছে, এক ঘর বেঁকে যাচ্ছে। তখন অ্যাঞ্জেল প্রিয়া বলবে এটা কি হলো, এখনই তো আমি দেখছিলাম যে গুটিগুলো সামনের দিকে এক ঘর যাচ্ছে। তখন সে আরও ডিটেল অবজারভেশনের মাধ্যমে জানবে যে যেগুলো ঘোড়া সেগুলো 2.5 ঘর যায়, 2 ঘর সামনে 1 ঘর পাশে যায়। তাহলে আর একটা ল পেয়ে গেল, যেগুলো ঘোড়া সেগুলো 2 ঘর সামনে যাবে, 1 ঘর পাশে যাবে। এইভাবে অ্যাঞ্জেল প্রিয়া তোমাদের খেলা দীর্ঘক্ষণ ধরে দেখে, অনেকক্ষণ ধরে দেখে 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 সে অনেকগুলো ল বানিয়ে ফেলবে, তাই না? অনেকগুলো ল বানিয়ে ফেলবে এবং কোনো কোনো ল সে কারেক্টও করবে। যেমন প্রথম লটা সে এবার কারেক্ট করবে, বলবে যে না, সব গুটি এক ঘর সামনে যায় না, যেগুলো সৈন্য সেগুলো সামনের দিকে এক ঘর যায়। তাহলে প্রথম লটা একটু কারেক্ট করা গেল যে সব গুটি এক ঘর সামনে যায় না, শুধুমাত্র যারা সৈন্য তারাই সামনে এক ঘর যায়। তাহলে কারেকশানও হলো। আর দ্বিতীয় আর একটা ল পাওয়া গেল যে ঘোড়া 2.5 ঘর যায়, 2 ঘর সামনে 1 ঘর পাশে। এইরকমভাবে সে, এই যে অ্যাঞ্জেল প্রিয়া তোমাদের খেলা দীর্ঘক্ষণ ধরে যদি দেখে, তাহলে অনেকগুলো ল সে বের করে ফেলবে যে কোন গুটিটা কিভাবে যাচ্ছে, কি হচ্ছে ইত্যাদি। এইবার তুমি দেখো, ভাবো যে এই যে চেস বোর্ড, এই যে প্লেয়ার, এই যে গুটি, এগুলো সব মিলিয়ে হচ্ছে নেচার। বিভিন্ন ঘটনা ঘটছে নেচারে, বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা কি করছি, যারা সায়েন্টিস্ট তারা কি করছে, তারা এই জিনিসগুলোকে অবজার্ভ করছে, অবজার্ভ করে এক একটা ল বানাচ্ছে যে ও এটা হচ্ছে এইরকম হলে তার মানে এরকম হবে, এই জিনিসটা এরকম হবে। এইরকমভাবে যখন ল সে লিখছে তখন সে অনেকগুলো ল পাচ্ছে, কিন্তু হঠাৎ করে এমন কোনো একটা ঘটনা সে অবজার্ভ করছে যে আগের লটা তার মনে হচ্ছে কারেক্ট করা দরকার, তাই না? সেটা হতেই পারে। এইভাবেই কিন্তু ফিজিক্স কিন্তু ডেভেলপ হচ্ছে, নেচারকে অবজার্ভ করা যাচ্ছে, তার ভিত্তিতে বিভিন্ন লগুলোকে আবিষ্কার করা হচ্ছে। এখন দেখা গেল যে অ্যাঞ্জেল প্রিয়া অনেকক্ষণ থেকে অবজার্ভ করে হঠাৎ করে দেখলো যে এমন একটা চাল যেটা সে আগে দেখেনি। সে কোনো দিনই কিন্তু এই গুঠির যে সমস্ত চাল, সে বেস্ট চাল কোনটা হবে সেটা কিন্তু সে আবিষ্কার করতে পারবে না, সে ল হিসাবে লিখতে পারবে না যে এই সিচুয়েশন হলে বেস্ট চাল কী হবে। কারণ অনেকগুলো চাল পসিবল, ইনফাইনাইট চাল পসিবল। তাহলে সে তার লগুলোকে ইমপ্রুভ করতে পারে, কারেক্ট করতে পারে, কিন্তু সে পারফেক্ট করতে পারবে না। সমস্ত ল তার জানা আছে, এরকম হওয়া সম্ভব নয়। সিমিলারলি নেচারের সমস্ত ল আমরা পারফেক্ট জেনে গেছি, আর কোনো কিছু জানার নেই, এরকম কিন্তু কোনো দিন হওয়ার সম্ভাবনা নেই। কি হবে, আমরা যে লগুলো অলরেডি জানি সেগুলোকে আমরা কারেক্ট করব এবং ইমপ্রুভ করতে থাকবো, এটা হয়। আমরা নেচারকে অবজার্ভ করি, একটা ল বানাই, একটা ঘটনা দেখলাম যেটা দেখছি আগের ঘটনার সঙ্গে কন্ট্রাডিক্টরি, তাহলে কি করলাম, লটাকে একটু মডিফাই করে দিলাম। এইভাবে আমাদের ফিজিক্স কিন্তু গ্রো করছে। তাহলে বোঝা গেল ফিজিক্স কী জিনিস। ফিজিক্স হচ্ছে অবজারভেশন অফ নেচার, সিস্টেমেটিক অবজারভেশন অফ নেচার অ্যান্ড ফাইন্ডিং দ্য কজেস অফ ওয়াই সামথিং ইজ হ্যাপেনিং ইন নেচার, তাই না? এটাই হচ্ছে ফিজিক্স। ফিজিক্স হচ্ছে নেচারকে সিস্টেমেটিক পদ্ধতিতে দেখা এবং তার ভিত্তিতে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি কারণে ঘটছে সেগুলোর মানে একটা ল হিসাবে বের করে নিয়ে আসা, এটাই হচ্ছে ফিজিক্স। বোঝা গেল স্যার অ্যান্ড ম্যাম? বোঝা গেছে। এবার আমরা আমাদের সিলেবাসের যে টপিকটার উল্লেখ আছে সেটা হচ্ছে যে ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মধ্যে ঢুকবো আমরা। ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি। ভৌত রাশি, ভৌত রাশি কি? দেখো, এই যে আমরা বললাম যে নেচারকে অবজার্ভ করার মাধ্যমে আমরা বিভিন্ন ল তৈরি করি বা বিভিন্ন কজ আমরা খুঁজে পাই। তো এই যে লগুলো আমরা খুঁজে পাই, এই লগুলোকে আমরা লিখি কিসের ভিত্তিতে, বা এই লগুলোকে এক্সপ্রেস করি কিসের ভিত্তিতে? যার ভিত্তিতে আমরা এই লগুলোকে এক্সপ্রেস করি বা যার ভিত্তিতে আমরা এই লগুলোকে লিখি সেগুলো হচ্ছে ভৌত রাশি। মানে ভৌত রাশির মাধ্যমে আমরা এই
লগুলোকে, নেচারের এই নিয়মগুলোকে আমরা লিখি, যে নিয়মগুলো ফলো করে নেচারের বিভিন্ন বস্তু, বিভিন্ন পদার্থ, যে নিয়মগুলো ফলো করে বিভিন্ন ঘটনা ঘটছে নেচারে, সেই লগুলো নির্ভর করে ভৌত রাশির উপরে। তো ভৌত রাশি কি? ভৌত রাশি হচ্ছে পরিমাপযোগ্য যে কোনো জিনিসকে আমরা বলি ভৌত রাশি। পরিমাপযোগ্য ধর্ম, পদার্থের যে সমস্ত ধর্মগুলোকে, বস্তুর যে সমস্ত ধর্মগুলোকে, শক্তির যে সমস্ত ধর্মগুলোকে পরিমাপ করা যায়, সেগুলো সবই হচ্ছে কি? সেগুলো সবই হচ্ছে ভৌত রাশি। যেমন এক্সাম্পল দিই, পদার্থের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, অভ্যন্তরীণ ধর্ম হচ্ছে ভর, কোনো বস্তুর ভর। যেমন ভর আমরা বলি 10 কেজি, 5 কেজি, তাহলে বস্তুর ভর হচ্ছে বস্তুর একটা ধর্ম। এই ধর্মটাকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে ভর কি? ভর একটা ভৌত রাশি। তাহলে ভৌত রাশি হচ্ছে পরিমাপযোগ্য ধর্ম, যাকে আমরা পরিমাপ করতে পারি, সেগুলো সবই হচ্ছে ভৌত রাশি। তো ভর একটা ভৌত রাশি। দৈর্ঘ্য, কোনো বস্তুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য একটা ধর্ম বস্তুর, আমরা মাপতে পারি এটা 13 মিটার, এইভাবে বলি আমরা। তাহলে দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাহলে দৈর্ঘ্য একটা ভৌত রাশি। সময় আমরা পরিমাপ করি, তাহলে সময়ও হচ্ছে একটা ভৌত রাশি, বলি আমরা 10 সেকেন্ড, তাহলে সময় একটা ভৌত রাশি। কোনো বস্তুর গতিবেগ আমরা পরিমাপ করতে পারি, 10 কিমি পার ঘন্টা, 15 কিমি পার ঘন্টা আমরা বলি, তাহলে গতিবেগ একটা কি? ভৌত রাশি। গতিবেগ একটা ভৌত রাশি। এইরকমভাবে যে সমস্ত জিনিস পরিমাপযোগ্য, যাদেরকে পরিমাপ করা যায়, তারা সবাই হচ্ছে ভৌত রাশি। তারপরে ধরো যে গতিবেগ বললাম, বলও একটা ভৌত রাশি হবে, 10 নিউটন। এইরকমভাবে যে সমস্ত জিনিসগুলো আমরা পরিমাপ করি, সেগুলো সবই হচ্ছে ভৌত রাশি, তাই না? এইটুকু তোমরা জানলেই হবে যে ভৌত রাশি হচ্ছে যে জিনিসগুলোকে আমরা পরিমাপ করি, পদার্থের বা বস্তুর যে ধর্মগুলোকে বা শক্তির যে ধর্মগুলোকে আমরা মেজার করি, সেগুলো হচ্ছে ভৌত রাশি। ঠিক আছে, এইখানে দেখো, সময়টা যদিও পদার্থের ধর্ম নয় বা বস্তুর ধর্ম নয় বা শক্তির ধর্ম নয়, তবুও কিন্তু সময় একটা ভৌত রাশি, কারণ এটাকে আমরা পরিমাপ করি এবং বিভিন্ন ভৌত রাশি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি। তো সময়ও একটা ভৌত রাশি, এটা এক্সেপশন একটা। এবার চলো, ভৌত রাশি আমরা বুঝলাম। তাহলে ভৌত রাশি যে কোনো জিনিস যাকে আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে, সেগুলো সবই হচ্ছে কি? ভৌত রাশি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ভৌত রাশি কি, তাই না? ভৌত রাশি কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এখনো পর্যন্ত দুটো জিনিস ক্লিয়ার হলো, পদার্থবিদ্যা কি, নাম্বার 1, নাম্বার 2 ভৌত রাশি কি। এবার দেখো, ভৌত রাশিকে আমি দুভাগে ভাগ করব। ভৌত রাশিকে আমি 2 প্রকার বলবো। ভৌত রাশি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে তোমার প্রাথমিক ভৌত রাশি বা মৌলিক ভৌত রাশি বা মূল ভৌত রাশি, এরকম নাম ভৌত রাশি। প্রাথমিক, মৌলিক বা মূল ভৌত রাশি, আর এটা হচ্ছে লব্ধ ভৌত রাশি। তো প্রাথমিক ভৌত রাশি কাদেরকে বলবো আর লব্ধ ভৌত রাশি কাদেরকে বলবো? প্রাথমিক ভৌত রাশি হচ্ছে সেই সমস্ত ভৌত রাশি যারা অন্যের উপর নির্ভর করে না। মানে এই সমস্ত ভৌত রাশিগুলোকে সংজ্ঞায়িত করার জন্য, আচ্ছা বলে দিই, আমি যেভাবে ছক করে লিখছি, তোমরা একটা খাতা কলম নিয়ে কিন্তু ভিডিওটা দেখতে বসবে এবং তোমরা কিন্তু এগুলো লিখবে খাতায়। এইভাবে যদি তোমরা ছকের মতো লিখো, তাহলে বইয়ে যে প্রচুর লেখা আছে, ভাষা আছে, সেগুলো পড়তে যাদের অসুবিধা হচ্ছে বা পড়তে সময় লাগছে অনেক, তাদের ক্ষেত্রে প্রচণ্ড সুবিধাজনক হবে। অনেকটা এটা মাইন্ড ম্যাপের মতো তোমাদের মাথায় গেঁথে যাবে। তো তোমরা যখন রিভাইজ করবে, ধরো পরীক্ষার রাতে রিভাইজ করছো, পুরো বই রিডিং পড়তে পারবে না, এইটা দেখলেই যথেষ্ট হবে। হ্যাঁ, তাহলে আমি যেগুলো বোর্ডে লিখছি সেগুলোই যদি তোমরা নোট করো, তোমাদের যথেষ্ট হবে, নিট পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। তোমরা যদি সিদ্ধতের সহিত, কিসের সহিত? সিদ্ধতের সহিত, মানে সিনসিয়ারিটির সহিত তোমরা যদি এগুলোকে নোট করো, বোঝো এবং রিভাইজ করো। বই পড়তে বলছি আমি, বই পড়া খুবই ভালো জিনিস। আমি বেশি বই পড়ি আমি, ঠিক আছে, আমার বই পড়তে ভালো লাগে। তো তোমাদের যারা বই পড়তে ভালোবাসো তারা তো বই পড়বেই, কিন্তু তোমরা এটা একবার লিখবে, তাহলে তোমাদের ব্রেনে, সাবকনশাস মাইন্ডে বেশি ভালোভাবে এগুলো গেঁথে যাবে, বুঝতে পারবে বেটার। তোমাকে অ্যাক্টিভলি ভিডিও দেখতে হবে। জাস্ট শুয়ে ভিডিও দেখছো, এতে কিন্তু খুব লাভ হবে না, ব্রেন স্লো হয়ে যাবে। ব্রেন এটাই ভাববে, সাবকনশাস মাইন্ড, যে এটা রেস্টিং টাইম,
এনার্জি লাগাবে না। বোঝার জন্য যে এনার্জিটা দরকার, মেমোরাইজেশনের জন্য যে এনার্জিটা দরকার, সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ড লাগাবে না। সেই জন্য তুমি কি করবে, অ্যাক্টিভলি তোমাকে পড়তে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে। তাহলে প্রাথমিক ভৌত রাশি এরা অন্যের উপর নির্ভর করে না, এটুকু বললাম, এক্সপ্লেন করছি কি বলতে চাইছি আমি, অন্যের উপর নির্ভর করে না। তাহলে প্রাথমিক বা মৌলিক ভৌত রাশিগুলো অন্য ভৌত রাশির উপর নির্ভর করে না, অর্থাৎ এদের সংজ্ঞা দেওয়ার জন্য বা এদেরকে প্রকাশ করার জন্য অন্য ভৌত রাশির প্রয়োজন নেই। যেমন এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। এক্সাম্পল হচ্ছে কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে এমন একটা ভৌত রাশি যাকে ডাইরেক্ট ডিফাইন করছি। দৈর্ঘ্য মানে কোনো বস্তুর দৈর্ঘ্য, এর একক আমরা ডাইরেক্ট ডিফাইন করি যে চলো ধরে নিই এটা 1 মিটার। এইটাকে প্রকাশ করার জন্য অন্য কোনো ভৌত রাশির প্রয়োজন হয় না। বোঝা যাচ্ছে, দৈর্ঘ্য ডাইরেক্ট, এটা দৈর্ঘ্য। তেমনি ভর একটা ভৌত রাশি, এই ভৌত রাশিগুলো হচ্ছে মৌলিক ভৌত রাশি। সময় হচ্ছে মৌলিক ভৌত রাশি, এগুলো অন্য ভৌত রাশির উপর নির্ভর করে না। লব্ধ ভৌত রাশি কি, লব্ধ ভৌত রাশিগুলো হচ্ছে অন্য ভৌত রাশির উপর নির্ভর করে, অন্য ভৌত রাশির উপর এরা কি করে, নির্ভর করে। স্যার অ্যান্ড ম্যাম, অন্য ভৌত রাশির উপর নির্ভর করে, ঠিক তো, ঘুমালে হবে না, অন্য ভৌত রাশির উপর নির্ভর করে। যেমন এক্সাম্পল দিই, যেমন গতিবেগ। গতিবেগ পরবর্তী চ্যাপ্টারে কিন্তু গতিবেগ ডিটেলড আমরা ডিসকাস করব, কিন্তু মোটামুটি আমাদের যে ধারণা আছে সেইটুকু থাকলেই আমরা বুঝতে পারবো যে গতিবেগ একটা লব্ধ রাশি। গতিবেগ মানে কি, আমরা বলি যে এই ট্রেনটার গতিবেগ 60 কিমি পার ঘন্টা, প্রতি ঘন্টায় 60 কিমি, মানে 1 ঘন্টায় যায় 60 কিমি। তো গতিবেগকে বোঝানোর জন্য দেখো দূরত্ব কত কিমি আর কত ঘন্টায় বাই ঘন্টা, মানে প্রতি ঘন্টায় কত কিমি সেটা বলতে হচ্ছে, তাই না। তাহলে গতিবেগকে বোঝানোর জন্য দূরত্বের প্রয়োজন হচ্ছে আর সময়ের প্রয়োজন হচ্ছে, দূরত্ব বাই সময়, তাই তো, দূরত্ব বাই সময় লিখি এখানে, দূরত্ব বাই সময়। তাহলে গতিবেগকে প্রকাশ করার জন্য, গতিবেগ একটা তোমার ভৌত রাশি, এটাকে প্রকাশ করার জন্য দূরত্ব আর সময় এর প্রয়োজন হচ্ছে, যে কত দূরত্ব যাচ্ছে, কত সময়ে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, যে গতিবেগ একটা এমন ভৌত রাশি যা অন্য দুটি রাশির উপর নির্ভর করছে, দূরত্বের উপর নির্ভর করছে, দৈর্ঘ্য আর দূরত্ব একই জিনিস, তাহলে দূরত্ব বা দৈর্ঘ্যের উপর নির্ভর করছে আর সময়ের উপর নির্ভর করছে। তাহলে গতিবেগ কি একটা, গতিবেগ একটা লব্ধ ভৌত রাশি। আচ্ছা, গতিবেগ হচ্ছে লব্ধ ভৌত রাশি, তো বলো তো আয়তন কি হবে, আয়তন, আয়তন কি, আয়তন সমান আমরা কি জানি, আয়তন হচ্ছে কি প্রতি একক, না সরি, আয়তন কি, আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, তাই না। তাহলে আয়তন সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, আয়তন সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। এইখান থেকে আমরা বুঝতে পারছি কি আয়তন অ্যাকচুয়ালি 3 বার দৈর্ঘ্য গুণ করতে হচ্ছে, কারণ প্রস্থও তো এক প্রকারের দৈর্ঘ্য, তাই না। তাহলে আয়তনকে প্রকাশ করার জন্য 3 বার দৈর্ঘ্য প্রয়োজন হচ্ছে, দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য, বা দূরত্ব গণিত দূরত্ব গণিত দূরত্ব। তাহলে আয়তন কি হবে, আয়তন হবে একটা লব্ধ ভৌত রাশি। লব্ধ ভৌত রাশি যদি আরও 2-1টা এক্সাম্পল দিই আমরা, এখানে আমি লিখছি, তোমরা নিচে লিখবে। ত্বরণ, ত্বরণ তোমরা জানো, ত্বরণ হচ্ছে কি, ত্বরণ, ত্বরণের সংজ্ঞা কি, বেগের পরিবর্তন, আশা করি দেখা যাচ্ছে, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময় সমান, ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের পরিবর্তনের জন্য, বেগকে বোঝানোর জন্য কি প্রয়োজন হয়, দূরত্ব আর সময়। তো বেগের পরিবর্তন বোঝানোর জন্য বেগ, দূরত্ব আর সময় প্রয়োজন হবে, মানে ওপরে দূরত্ব বাই সময়, এইখানে আর নিচে অলরেডি একটা সময় আছে। তাহলে কি হবে, দূরত্ব, ত্বরণ সমান হচ্ছে দূরত্ব বাই সময়ের স্কোয়ার, তাই না। তাহলে ত্বরণকে ডিফাইন করার জন্য আমার প্রয়োজন হচ্ছে দূরত্ব একবার, সময় 2 বার নিচে গুণ করে। তাহলে ত্বরণ একটা কি লব্ধ ভৌত রাশি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, আরও ক্লিয়ার হবে যখন আমরা একক নিয়ে বিষয়টা আলোচনা করব, প্রাথমিক একক আর লব্ধ একক নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করব। তাহলে আশা করি ভৌত রাশি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, অবশ্যই ক্লিয়ার হয়েছে স্যার।
প্রাথমিক ভৌত রাশি, লব্ধ ভৌত রাশি। প্রাথমিক ভৌত রাশি হচ্ছে এরা অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না। লব্ধ ভৌত রাশি এরা অন্য ভৌত রাশির উপর নির্ভর করে। প্রাথমিক ভৌত রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। লব্ধ ভৌত রাশির উদাহরণ হচ্ছে আমার গতিবেগ, আয়তন, ত্বরণ, বল, বাকি যা আছে সব ম্যাক্সিমামই হবে তোমার লব্ধ ভৌত রাশি। স্যার অ্যান্ড ম্যাম বলো ক্লিয়ার কিনা? ইয়েস স্যার, জলের মতো পরিষ্কার, তাই তো, জলের মতো পরিষ্কার, জলের মতো পরিষ্কার। চলো এবার আমরা কি দেখব? একক। এই যে ভৌত রাশিগুলোকে আমরা প্রকাশ করছি যখন, তখন দেখো আমরা কি বলছি। দৈর্ঘ্য কি বললাম? দৈর্ঘ্যকে যখন আমরা প্রকাশ করছি তখন আমরা বলছি, কোনো একটা দৈর্ঘ্যকে যখন আমরা লিখছি, কোনো একটা দৈর্ঘ্যকে প্রকাশ করছি যখন, তখন আমরা কি বলছি? 13 মিটার। এটা দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার, তাই না? এটা মিটারের সংকেত স্মল এম, বা তুমি বাংলায় মহেশ্বরী লিখতে পারো। দৈর্ঘ্য 13 মিটার। ভর, ধরো কোনো বস্তুর ভর, স্যার এটা আমার ভর হচ্ছে 1 কেজি, তাই না? এরকম। বা তোমার ধরো গতিবেগ, গতিবেগকে কিভাবে প্রকাশ করছি? গতিবেগ হচ্ছে কোনো একটা গাড়ির 60 কিমি পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা, এইভাবে আমরা লিখি। তাহলে ভৌত রাশিকে যখন আমরা প্রকাশ করছি তখন আমরা কিভাবে প্রকাশ করছি স্যার অ্যান্ড ম্যাম? তখন দেখো আমরা একটা সংখ্যার সাহায্য নিচ্ছি, একটা সংখ্যা। আর একটা জিনিসের সাহায্য নিচ্ছি, এটা কি? এটাকে বলা হয় একক। তাহলে কোনো ভৌত রাশিকে প্রকাশ করার জন্য নর্মালি সাধারণত স্যার অ্যান্ড ম্যাম সাধারণত, কারণ এটা এক্সেপশন আছে আমি দেখাবো, সাধারণত কি প্রয়োজন হয়? একটা সংখ্যা প্রয়োজন হয় আর একটা একক প্রয়োজন হয়। ভৌত রাশি প্রকাশ করার জন্য সাধারণত একটা সংখ্যা আর একটা এককের প্রয়োজন হয়। তো সংখ্যা কী জিনিস আমরা জানি, 0 1 2 3 4 -1 -3 আমরা জানি সংখ্যা কী। তো সংখ্যা নিয়ে আর ডিসকাস করছি না, আমাদের এখানে ডিসকাশনের বিষয় হচ্ছে একক। তাহলে নেক্সট আমাদের টপিক হচ্ছে একক। স্যার অ্যান্ড ম্যাম বোঝা গেছে? ভৌত রাশিকে প্রকাশ করার জন্য আমাদের প্রয়োজন সংখ্যা এবং একক। আমরা এখন একক নিয়ে আলোচনা করব। একক জিনিসটা কি? লিখে নিয়েছো, পজ করে লিখে নিবে। যদি তোমরা খাতায় যা কিছু আমি বোর্ডে লিখছি প্রত্যেকটা জিনিস তোমরা খাতায় লিখবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস খাতায় লিখবে, পারলে কিছু এক্সট্রা লিখবে। আমি যেগুলো বলছি সেখান থেকে কিছু যদি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয় সাইডে বক্স করে অ্যারো দিয়ে কোনোভাবে তুমি লিখে রাখবে, ঠিক আছে? বোঝা গেছে স্যার অ্যান্ড ম্যাম? তাহলে এবার আমরা কি লিখব, কি পড়ব? একক। একক কি? একক জিনিসটা কি? ইংরেজিতে একককে বলা হয় স্ট্যান্ডার্ড। একক হচ্ছে এক ধরনের স্ট্যান্ডার্ড। স্যার অ্যান্ড ম্যাম একক কি? একক হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। বাংলা যদি বলি তাহলে একক হচ্ছে প্রমাণ। তাহলে স্ট্যান্ডার্ড বা প্রমাণ বলতে কি বোঝায় আমাদের সেটা বুঝতে হবে। স্ট্যান্ডার্ড বা প্রমাণ বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড কি জিনিস, প্রমাণ কি জিনিস? একক হচ্ছে স্ট্যান্ডার্ড বা প্রমাণ, কিন্তু স্ট্যান্ডার্ড মানে কি বা প্রমাণ মানে কি? স্ট্যান্ডার্ড হচ্ছে কোনো একটা জিনিস যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে এর দুটো কোয়ালিটি থাকতে হবে। কোনো একটা জিনিস যদি স্ট্যান্ডার্ড হতে হয় তাহলে এর দুটো কোয়ালিটি থাকতে হবে, এর মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। নাম্বার 1, এর সঙ্গে অন্যদের তুলনা করা হবে। যে স্ট্যান্ডার্ড তার সঙ্গে অন্যদের তুলনা করা হবে। বোঝা গেল? এর মাধ্যমে অন্যদের তুলনা করা হবে। তাহলে যেটা স্ট্যান্ডার্ড তার সাপেক্ষে অন্যদেরকে তুলনা করা হবে। নাম্বার 2, যেটা স্ট্যান্ডার্ড হবে সেটা কি হবে? সর্বজন স্বীকৃত হবে। সর্বজন স্বীকৃত হবে। তাহলে স্ট্যান্ডার্ড হতে গেলে কি হতে হবে? যার সাপেক্ষে আমরা তুলনা করি সে হচ্ছে স্ট্যান্ডার্ড, কিন্তু এর সাপেক্ষে যে তুলনা করব এটা সর্বজন স্বীকৃত হতে হবে, তবে তাকে কি বলবো? স্ট্যান্ডার্ড বলবো। তাহলে স্ট্যান্ডার্ড বা প্রমাণ বলতে কাকে বোঝায়? বোঝা গেল? এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। যেমন ধরো আমি কোনো একটা দূরত্বকে মেজার করব, এই ঘরের ধরো দূরত্বটাকে আমি মেজার করব। তো দূরত্ব মেজার করতে গেলে আমাকে একটা স্ট্যান্ডার্ড প্রথমে ঠিক করতে হবে, যেটা কি হবে? যার সাপেক্ষে আমি এই দূরত্বটাকে তুলনা করব, আর এই যে স্ট্যান্ডার্ডটা আমি নিব এটা সর্বজন স্বীকৃত হবে। এক্সাম্পলটা দেখো, আবার মনে করো, ধরো যে আমরা বললাম যে এই যে দূরত্বটা এতটা, ধরো এতটা হচ্ছে 1 মিটার। আমরা সবাই মিলে স্বীকার করলাম, তাহলে সর্বজন স্বীকৃত হলো। সবাই মিলে স্বীকৃতি দিলাম যে হ্যাঁ এটা 1 মিটার, আমরা মেনে নিলাম।
তাহলে সর্বজন স্বীকৃত হলো। নাম্বার 2, এর সাপেক্ষে আমি দৈর্ঘ্যটাকে কম্পেয়ার করব, যে এটা যদি 1 মিটার হয় তাহলে দৈর্ঘ্যটা কত মিটার, এর যদি 3 গুণ হয় তাহলে 3 মিটার বলবো, তাই না? 3 গুণ হলে 3 মিটার, 10 গুণ হলে 10 মিটার, 0.1 গুণ হলে 0.1 মিটার, বোঝা গেল তো? তাহলে একটা স্ট্যান্ডার্ডের সাপেক্ষে আমরা দূরত্ব বা দৈর্ঘ্যকে মেজার করছি। এই স্ট্যান্ডার্ড যে ধরে নিলাম যে এটা 1 মিটার, এটাই হচ্ছে একক, বোঝা গেল? 1 মিটার যেটাকে ধরে নিলাম আমরা, এটা হচ্ছে একক বা স্ট্যান্ডার্ড। এর সাপেক্ষে আমি বাকি দৈর্ঘ্যকে তুলনা করছি এবং এর সাপেক্ষে এইটা সর্বজন স্বীকৃত, এই জন্য এটা হলো একক। স্যার অ্যান্ড ম্যাম ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। তাহলে দৈর্ঘ্যের একক আমরা বলছি মিটার, ভরের একক কেজি, নর্মালি এগুলো পপুলার। তারপরে সময়ের একক ঘন্টা, মিনিট, সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যে দৈর্ঘ্যের একক আবার আমরা জানি সেন্টিমিটার, ফুট, তাই না, কিমি। তাহলে দৈর্ঘ্যের অনেক রকম একক আছে, ভরেরও অনেক একক আছে, কেজি, গ্রাম, তাই না, পাউন্ড ইত্যাদি। তাহলে ভরেরও অনেক, কুইন্টাল, অনেক একক আছে, ভরের অনেক একক আছে, সময়ের অনেক একক সম্ভব, সেকেন্ড, মিটার, ঘন্টা। তো এই যে বিভিন্ন ধরনের একক আছে, এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন একক পদ্ধতির একক। তাহলে এবার আমরা আলোচনা করব কি একক পদ্ধতি। একক পদ্ধতি মানে এককগুলো বিভিন্ন পদ্ধতিতে নেওয়া হয়, মানে এই যে স্ট্যান্ডার্ডগুলো বিভিন্ন নেওয়া হয়, বিভিন্ন একক পদ্ধতিতে বিভিন্ন নেওয়া হয়। যেমন এক্সাম্পল দেখো, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। যেমন ধরো আমাদের যে পপুলার 4টা একক, সেই 4টা পপুলার একক তোমরা প্রথমে দেখো। 4টা পপুলার একক হচ্ছে, সর্বপ্রথমে আমি লিখব এসআই একক। এসআই একক বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। ইন্টারন্যাশনালটা আগে পড়বে, সিস্টেমটা পরে পড়বে। এসআই একক বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এমকেএস একটা আছে, একটা আছে এফপিএস, আর একটা আছে কি সিজিএস। এগুলো আমাদের পপুলার একক। এর মধ্যে বর্তমানে এই দুটো অবসোলেট হয়ে গেছে, মানে অতীত হয়ে গেছে, এগুলো আর সেরকম ব্যবহার হয় না। এসআই আর সিজিএসটাই ম্যাক্সিমাম ব্যবহার হয়, এবং এসআই থেকে সিজিএসে কনভার্ট করা খুবই ইজি। এসআই থেকে সিজিএসে কনভার্ট করা নর্মালি ইজি। তো দেখো এসআই এককে গ্রামের ভরের একক কী নেওয়া হয়েছে, ভরের জন্য নেওয়া হয়েছে, ধরো যে এই যে লোহার পিণ্ডটা বা প্ল্যাটিনামের পিণ্ডটা, যাই হোক, এইটার ওজন 1 কেজি এরকম ধরে নেওয়া হয়েছে। এর সাপেক্ষে কি করা হবে, বাকি ভরগুলোকে তুলনা করা হবে, ঠিক আছে? এটা এর 10 গুণ হলে 10 কেজি, এর 0.5 গুণ হলে এটা হাফ কেজি ইত্যাদি। তাহলে এসআই এ ভরের একক কি ধরা হয়েছে, কেজি, ঠিক আছে, ভরের একক কেজি। দৈর্ঘ্যের একক কি ধরা হয়েছে, এটা হচ্ছে ভরের একক কেজি। দৈর্ঘ্যের একক কি ধরা হয়েছে স্যার অ্যান্ড ম্যাম, দৈর্ঘ্যের একক ধরা হয়েছে মিটার। সময়ের একক কি ধরা হয়েছে, সময়ের একক ধরা হয়েছে সেকেন্ড। দৈর্ঘ্য, ভর, সময় হলো, এরকম করে অনেক একক সম্ভব, অনেক একক পসিবল। যদি আমি বলি এখানে বলের একক, বল, তাহলে ধরা হয়েছে নিউটন। এইভাবে চলতে থাকবে। এইখানে যদি আমরা বলি এমকেএসে, এমকেএসে হচ্ছে তোমার ভরের একক কেজি, এই ক্ষেত্রেও ভরের একক কেজি। দৈর্ঘ্যের একক এই ক্ষেত্রেও মিটার, সময়ের একক এই ক্ষেত্রেও সেকেন্ড। তারপরে এফপিএস, এফপিএসে তোমার ভরের একক কি, ভরের একক হচ্ছে পাউন্ড, পাউন্ডকে এল বি দিয়ে লেখা হয়। দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক ফুট, এফটি দিয়ে লেখা হয়। সময়ের একক কি, এই ক্ষেত্রেও সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড। এইবার এইখানে হচ্ছে তোমার সিজিএসে সেন্টিমিটার, ভরের একক হচ্ছে গ্রাম, দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, আর সময়ের একক সেকেন্ড। এইভাবে নেওয়া হয়। আরও অনেক একক আছে, আরও অনেক একক আছে প্রত্যেকটার। এখন তোমাদের মনে হতে পারে যে এই যে এসআই, এসআইয়ে তো ভরের একক কেজি, এখানেও কেজি, এখানেও মিটার, এখানেও মিটার, এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড। তাহলে এমকেএস আর এসআই এই দুটো একক পদ্ধতি কি সেম? না, সেম নয়, একটু ডিফারেন্ট। এমকেএস ওল্ড সিস্টেম, এর মধ্যে কিছু একক ছিল যেগুলোকে কিছুটা মডিফাই করে এসআই পদ্ধতি তৈরি করা হয়েছে। তাহলে এসআই পদ্ধতিটা ইন্সপায়ার্ড বাই এমকেএস বাট নট এক্স্যাক্টলি সেম অ্যাজ এমকেএস। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে এমকেএস পদ্ধতিতে তাপের একক ছিল কি, ক্যালোরি। তাহলে এমকেএসের মধ্যে তাপের একক ছিল ক্যালোরি আর কার্যের একক ছিল জুল। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা ক্লিয়ার হয়ে গেলেন যে তাপ আর এনার্জি দুটোই সেম,
তাহলে দুটো একক প্রয়োজন নেই, এমকেএস সিস্টেমে দুটো একক ছিল, এই দুটো একক কিন্তু এসআইয়ে নেই। এসআইয়ে শুধু একটাই একক আছে তাপ এবং কার্যের, সেটা হচ্ছে জুল, এবং ক্যালোরিটাকে পাঠানো হয়েছে সিজিএসের মধ্যে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে এমকেএসটা ওল্ড সিস্টেম, বাট এসআইটা মোস্টলি ইন্সপায়ার্ড বাই এমকেএস। ওকে, বাট দে আর নট সেম। আর এই যে ফুট পাউন্ডাল সেকেন্ড, এটা ইউরোপে ব্যবহার হয়, কিন্তু বর্তমানে এটার ব্যবহার অনেক নগণ্য, আমরা এটাকে অ্যাভয়েড করব। আমাদের সমস্ত কোশ্চেন আসবে এসআই আর সিজিএসের মধ্যে। ঠিক আছে, ওকে স্যার অ্যান্ড ম্যাম, ठीक है ना, ठीक है ना, ঠিক है না স্যার অ্যান্ড ম্যাম। দেখো এবার তোমাদের মনে হবে যে স্যার নেচারে তো বহু ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোকে এক্সপ্লেন করার জন্য মেবি অসম্ভব মানে অসংখ্য ভৌত রাশির প্রয়োজন হতে পারে। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, তো অসংখ্য ভৌত রাশির প্রয়োজন হতে পারে। তো এত অসংখ্য ভৌত রাশির কি এক্সপ্রেশন মানে প্রকাশ কি আমাকে মনে রাখতে হবে, সেটা কি আমাকে মুখস্থ করতে হবে? ফরচুনেটলি নট, মুখস্থ করতে হবে না। যেমন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা মনে রাখলে আমরা যে কোনো সংখ্যাকে লিখতে পারি, তেমনি কিছু বেসিক ভৌত রাশি আছে যার মাধ্যমে বাকি সমস্ত ভৌত রাশিকে প্রকাশ করা যায়। তো সেগুলো হচ্ছে লব্ধ ভৌত রাশি। তো প্রাথমিক ভৌত রাশির সংখ্যা কত? মাত্র 7টা। আমরা প্রাথমিক ভৌত রাশিগুলোর লিস্ট লিখব এবং তাদের এককগুলো লিখব এখানে প্রথমে। হ্যাঁ, তাহলে প্রাথমিক ভৌত রাশি, প্রাথমিক ভৌত রাশি, প্রাথমিক ভৌত রাশি, প্রাথমিক ভৌত রাশি, এদের লিস্ট আমরা লিখি। প্রথমে হচ্ছে প্রাথমিক ভৌত রাশির নাম, প্রাথমিক ভৌত রাশির নাম, এরপরে হচ্ছে এর সংকেত, সংকেত, তারপরে হচ্ছে এইখানে এবার আমরা এর এসআই একক, এসআই একক, এসআই এককের সংকেত বা চিহ্ন, সংকেত, আর আচ্ছা প্রথমে নাম তারপরে সংকেত, নাম সংকেত। ঠিক আছে, তো প্রাথমিক ভৌত রাশি অ্যাকচুয়ালি আছে মোট 7টা। নেচার ইজ কাইন্ড ইনাফ, নেচার আমাদের প্রতি দয়ালু। নেচার মাত্র 7টা বেসিক, যেমন 0 থেকে 9 বেসিক 7টা ডিজিট, এগুলো মনে রাখলে বাকি সমস্ত নাম্বার লেখা যায়। তেমনি ভৌত রাশি প্রাথমিক হচ্ছে ভৌত রাশি মাত্র কটা? 7টা, এর মাধ্যমে যে কোনো ভৌত রাশিকে লেখা যায়। তো এই প্রাথমিক ভৌত রাশিগুলো লিস্ট এখানে আমি লিখে দিচ্ছি। ভর হচ্ছে একটা প্রাথমিক ভৌত রাশি, এর সংকেত নর্মালি আমরা লিখি স্মল এম দিয়ে, প্রয়োজন হলে অনেক সময় ক্যাপিটাল এম দিয়েও লেখা যায়, ঘাবড়ানোর দরকার নেই, স্মল এম বা ক্যাপিটাল এম দিয়ে লেখা যায়। মানে ধরো কোনো একটা প্রশ্ন দিয়েছে যে অমুক বস্তুর ভর 10 কেজি, তুমি লিখতে পারো অমুক বস্তুর ভর সমান এম সমান 10 কেজি, ধরে নিতে পারো ভরটাকে এম। তাহলে ভরটাকে নর্মালি এম দিয়ে প্রকাশ করা হয়। এর এসআই একক কি? ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম, কিলোগ্রামের সংকেত কি? কেজি, স্মল কে স্মল জি। ঠিক আছে, ভর। দৈর্ঘ্য হলো একটা প্রাথমিক ভৌত রাশি, প্রাথমিক দৈর্ঘ্য রাশি, ভৌত রাশি দৈর্ঘ্য, এটাকে নর্মালি আর, এক্স, এল, ক্যাপিটাল আর, ডি, স্মল ডি, ক্যাপিটাল ডি, এগুলো দিয়ে দৈর্ঘ্যকে প্রকাশ করা হয়। ঠিক আছে, এগুলোকে দিয়ে দৈর্ঘ্য প্রকাশ করা হয়। দৈর্ঘ্যের এসআই একক কি? দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, মিটারের সংকেত কি? স্মল এম। দেখো কে কিলো, জি গ্রাম, তো কিলো আর গ্রামের মাঝে কোনো ডট দিতে যাবে না। ঠিক আছে, কোনো ডট থাকবে না। তাহলে যখন তোমরা একক এর চিহ্ন লিখবে তখন এর মাঝে কোথাও ডট বসাবে না। ঠিক আছে, এককের সংকেতে কখনো ডট বসবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য, ভর, দৈর্ঘ্য হলো সময়, সময় একটা প্রাথমিক ভৌত রাশি, এটাকে নর্মালি স্মল টি দিয়ে লেখা হয়, অনেক সময় ক্যাপিটাল টি দিয়েও লেখা হয় প্রয়োজন হলে। ঠিক আছে, তাহলে এর যে এসআই একক এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড, সেকেন্ডের চিহ্ন কি? শুধু স্মল এস। তারপরে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হলো প্রাথমিক ভৌত রাশি। এরপরে হচ্ছে তাপমাত্রা, একটা প্রাথমিক ভৌত রাশি, তাপমাত্রা। তাপমাত্রাকে প্রকাশ করা হয় নর্মালি থিটা দিয়ে বা ক্যাপিটাল টি দিয়ে, এগুলো দিয়ে তাপমাত্রাকে নর্মালি প্রকাশ করা হয়। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, কেলভিন, এবং এটাকে ক্যাপিটাল কে দ্বারা লেখা হয়, ক্যাপিটাল কে। দেখো সব বাকিগুলো সব স্মল, এটা ক্যাপিটাল। এইখানে এই প্রসঙ্গে তোমরা এখানে লিখে নাও, কোনো বিজ্ঞানীর নামে
কোনো বিজ্ঞানীর নামে যদি কোনো একক হয় তাহলে সেই এককের চিহ্ন ক্যাপিটাল লেটার দেওয়া হবে। যেমন কেলভিন একটা বিজ্ঞানীর নাম, ওই জন্য কেলভিন এককটা ক্যাপিটাল কে লেটার হবে। নিউটন একজন বিজ্ঞানীর নাম, তাহলে নিউটন এর যে চিহ্ন ক্যাপিটাল এন দিয়ে হবে। ঠিক আছে, বোঝা গেল স্যার অ্যান্ড ম্যাম? কোনো বিজ্ঞানীর নামে যদি কোনো একক হয় তো সেই এককের চিহ্ন কী হবে? ক্যাপিটাল লেটার দেওয়া হবে। তাপমাত্রা হলো। আর কি প্রাথমিক ভৌত রাশি আছে তোমার? তাপমাত্রার পরে হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে নর্মালি আমরা স্মল আই বা ক্যাপিটাল আই দিয়ে লিখতে পারি। নর্মালি স্মল আই দিয়ে লেখা হয়, প্রয়োজন হলে অনেক সময় ক্যাপিটাল আই দিয়েও প্রকাশ করা যায়। এবার এর যে তড়িৎ প্রবাহের যে একক এসআই একক সেটাকে বলা হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার একজন বিজ্ঞানীর নাম, তাহলে এটাও কি হবে স্যার অ্যান্ড ম্যাম? ক্যাপিটাল লেটার দেওয়া হবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ হলো। এবার পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ হচ্ছে কি একটা প্রাথমিক ভৌত রাশি। এটাকে কি অক্ষর দ্বারা লেখা হয়? ক্যাপিটাল স্মল এন দিয়ে নর্মালি লেখা হয়। এসআই একক কি? এসআই একক হচ্ছে মোল। মৌকাল মোল, ইংরেজি বানান হচ্ছে MOLE মোল, কিন্তু এর চিহ্ন হচ্ছে MOL, ইটা বাদ, MOL, কোনো ডট নেই, কিচ্ছু নেই, MOL। পদার্থের পরিমাণ। এবার হচ্ছে তোমার লুমিনাস ইন্টেন্সিটি, মানে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য একটা প্রাথমিক বা মৌলিক ভৌত রাশি। এর চিহ্ন নর্মালি আমরা কি দিয়ে লিখি? IV, এরকম চিহ্ন দিয়ে লিখি। এবং এর যে এসআই একক, এসআই এককের নাম হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা, ক্যান্ডেলার চিহ্ন কি? ক্যাপিটাল C স্মল d। দেখো ক্যান্ডেলাও একজন বিজ্ঞানীর নাম, কিন্তু এইখানে চিহ্নটা কি হলো স্যার অ্যান্ড ম্যাম? ক্যাপিটাল C স্মল d। দেখা যাচ্ছে না? যাচ্ছে না? দেখা যাচ্ছে না? যাচ্ছে না? একটু নিচে হয়ে গেছে, একটু উপরে লিখি, CD, CD, ক্যান্ডেলা। ঠিক আছে, ক্যান্ডেলা বিজ্ঞানীর নাম। তো ক্যাপিটাল সিটা ক্যাপিটাল, প্রথম অক্ষরটা হচ্ছে ক্যাপিটাল লেটার, দ্বিতীয় অক্ষরটা স্মল লেটার। তাহলে কোনো বিজ্ঞানীর নামে যদি কোনো একক হয় এবং সেই এককটা প্রকাশ করতে যদি দুটো লেটারের প্রয়োজন হয় তাহলে প্রথম লেটারটা হবে ক্যাপিটাল, দ্বিতীয় লেটারটা হবে স্মল। স্যার অ্যান্ড ম্যাম ক্লিয়ার? কোনো বিজ্ঞানীর নামে যদি কোনো একক হয় এবং সেই এককটা প্রকাশ করার জন্য যদি দুটো লেটারের প্রয়োজন হয় তাহলে ফার্স্ট লেটারটা হবে ক্যাপিটাল, দ্বিতীয়টা হবে স্মল। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? তাহলে এগুলো তোমরা মাথায় রাখবে। আরেকটা এই প্রসঙ্গে বলে দিই, তাহলে এই গেল লিস্ট, এই গেল লিস্ট প্রাথমিক এককের। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। কটা হলো? 1 2 3 4 5 6 7। এই 7টা প্রাথমিক ভৌত রাশির মাধ্যমে, এই 7টা প্রাথমিক ভৌত রাশির মাধ্যমে আমরা যে কোনো ভৌত রাশিকে প্রকাশ করতে পারি। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? ঠিক আছে, এটা তোমাদেরকে লিখে নিতে হবে এবং এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই নামগুলো মনে রাখতে হবে, এসআই এককগুলো মনে রাখতে হবে, সংকেতগুলো মনে রাখতে হবে। এটা একবার দেখে নিলেই হবে, এটা মনে রাখার অত প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই 7টা। আচ্ছা, এইখানে তোমাদেরকে প্রসঙ্গ ক্রমে বলে দিই, কোনো যেহেতু এখনও অনেক বইয়ে লিখছে যে এই যে ভৌত রাশিকে আমি দুভাগে ভাগ করলাম, প্রাথমিক এবং লব্ধ। কেউ কেউ আবার ভৌত রাশিকে এইভাবে ভাগ করে। ভৌত রাশিকে কিভাবে ভাগ করে? আমি 2 ভাগে ভাগ করেছিলাম, কেউ কেউ আবার 3 ভাগে ভাগ করে। কি? প্রাথমিক, লব্ধ এবং সম্পূরক। সম্পূরক, সম্পূরক ভৌত রাশি কেউ কেউ আলাদাভাবে বলে, ভাগ একটা আলাদা ভাগ করে এবং এই ভাগে রাখে কি? কোণ আর ঘনকোণ। এই দুটো ভৌত রাশিকে সম্পূরক ভৌত রাশির মধ্যে রাখে অনেকে, ঘনকোণ। কিন্তু আমরা কোণ এবং ঘনকোণকে সম্পূরক ভৌত রাশির মধ্যে রাখবো না। 1995 সালের পর থেকে এই কোণ আর ঘনকোণ, এই যে ভৌত রাশি দুটো, এই দুটো রাশিকে লব্ধ রাশির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কত সালে? 1995 সালে। তাহলে বর্তমানে ভৌত রাশি 2 প্রকার, প্রাথমিক এবং লব্ধ ভৌত রাশি। সম্পূরক ভৌত রাশি 1995 সালে উঠিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল যে একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটি ওয়েটস অ্যান্ড মেজার্স, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল কমিটি ফর ওয়েটস অ্যান্ড মেজার্স, সামথিং লাইক দ্যাট, ওদের ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, তারা কি করেছে? সম্পূরক যে
ভৌত রাশিগুলো সেগুলো লব্ধর মধ্যে রেখে দিয়েছে। কোণ আর ঘনকোণকে বর্তমানে লব্ধ ভৌত রাশি বলা হচ্ছে। কোণ আর ঘনকোণ কীভাবে মাপা হয়, কেন এগুলোকে সম্পূরক রাশির মধ্যে রাখা হয়েছিল, বর্তমানে কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব পরবর্তী ভিডিওতে।